দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্ক, শুরুতেই শিরোনাম। জেরুজালেম দিবসকে ঘিরে আবারও উত্তেজনা। আল আকসা প্রাঙ্গণে বিদ্বেষপূর্ণ স্লোগান দিল কট্টর ইসরায়েলিরা। ফিলিস্তিনিদের ধরপাকড়। গাজা উপত্যকা জুড়ে খাদ্য সংকট চরমে। 5 সন্তানের জননীর ডাস্টবিন থেকে পচা খাবার তুলে খাওয়ার দৃশ্যকে ঘিরে চলছে তোলপাড়। রাশিয়ার অন্তত 20 কারখানায় সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে চীন। অভিযোগ ইউক্রেনের, অস্বীকার বেইজিংয়ের। শিরোনাম দেখছিলেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। জেরুজালেম দিবসকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে অঞ্চলটিতে। ফিলিস্তিনি শহরটিতে দখলদারিত্ব প্রতিষ্ঠার 58তম বার্ষিকীতে সোমবার পবিত্র আল আকসা প্রাঙ্গণে নামে কট্টরপন্থী ইসরায়েলিদের ঢল। ওল্ড সিটির পথে পথে বিদ্বেষমূলক স্লোগান দেয় উগ্রবাদী ইহুদিরা। সংঘাত হয় ফিলিস্তিনিদের সাথে। ধরপাকড় চালায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। পবিত্র জেরুজালেমে উগ্রবাদী ইসরায়েলিদের দখলদারিত্বের উদযাপন। ওল্ড সিটির পথে পথে পতাকা হাতে মিছিল। ফিলিস্তিনিদের প্রতি ঘৃণার বাণী তাদের মুখে। শহরের বাইরে থেকেও বাস ভর্তি করে জড়ো হয় নানা বয়সের ইহুদিরা। ডেথ টু আরব, পুড়ে যাক আরবদের গ্রাম, এমন সব বিদ্বেষমূলক স্লোগান তাদের কণ্ঠে। মুসলিম অধ্যুষিত বহু এলাকা পেরিয়ে আল আকসা প্রাঙ্গণে জড়ো হয় ইহুদিরা। যোগ দেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন-গাভির সহ আরও অনেক রাজনীতিবিদ। টেম্পল মাউন্টে ইসরায়েলের বিজয়ের প্রার্থনার কথা জানান কট্টরপন্থী নেতা। টেম্পল মাউন্টে ইহুদিদের ঢল নেমেছে। কি সুন্দর দৃশ্য। এখানে প্রার্থনা সম্ভব। জিম্মিদের নিরাপত্তার জন্য প্রার্থনায় এখানে এসেছি। তারা নিরাপদে দেশে ফিরবে। যুদ্ধে জয় হবে। বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে মিছিলে অংশগ্রহণকারীরা। এছাড়াও নানা রকম উস্কানিমূলক আচরণ করে তারা। আল আকসা প্রাঙ্গণে উগ্রবাদীদের সাথে সংঘাত হয় ফিলিস্তিনিদের। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য পূর্ব প্রস্তুতি ছিল নিরাপত্তা বাহিনীর। সংঘাত, সহিংসতা, উস্কানি ঠেকাতে আটক করা হয় অনেককে। দিনটি উপলক্ষে পূর্ব জেরুজালেমে বিশেষ বৈঠক হয় ইসরায়েলি মন্ত্রিসভার। বক্তব্যে জেরুজালেমকে নিয়ে উদ্ধত মন্তব্য করেন নেতানিয়াহু। আমরা কখনো জেরুজালেমকে ভুলতে পারি না। আমাদের আত্মা, জাতির হৃৎপিণ্ড এখানে। শরীর থেকে হৃৎপিণ্ড সরিয়ে নিলে জীবনের অস্তিত্ব থাকবে না। তাই আমাদের কাছ থেকে জেরুজালেমকে ছিনিয়ে নিতে দেব না কাউকে। আমাদের চিরন্তন রাজধানী। 58 বছর আগে যা পুনর্মিলিত হয় আর কখনো বিভক্ত হবে না। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় জেরুজালেম দখল করে ইসরায়েল। সেখানে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অবৈধ বসতি স্থাপন করে চলেছে তারা। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থানটিকে রাজধানী বিবেচনা করেই স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে ফিলিস্তিনিরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা। সোমবার আইডিএফ এর অভিযানে প্রাণ হারিয়েছেন আরও 81 জন। কেবল গাজা সিটিতেই নিহত হয়েছে 53 জন। গুরুতর আহত 1.5 শতাধিক ফিলিস্তিনি। গাজার দক্ষিণে খান ইউনিস এবং আশপাশের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের উচ্ছেদে জরুরি সতর্কবার্তা জারি করে আইডিএফ। গণমাধ্যমের তথ্য মতে এ পর্যন্ত উপত্যকার 241টি শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে আইডিএফ। হাসপাতালগুলোর সরঞ্জাম ও রসদ ও তলারিতে চিকিৎসার অভাবে শোচনীয় দিন পার করছে আহত বা অসুস্থরা। গাজায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা, রয়টার্সের মতো গণমাধ্যমগুলো। তবে বিষয়টি অস্বীকার করেছে ওয়াশিংটন, তেল আবিব দুপক্ষই। শর্ত অনুযায়ী উপত্যকায় 70 দিনের জন্য যুদ্ধ বন্ধের কথা বলা হয় প্রস্তাবটিতে। বিনিময়ে 2 দফায় 10 জীবিত জিম্মিকে মুক্তি দিবে হামাস। পাশাপাশি গাজার বেশ কয়েকটি এলাকা থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সৈন্য। মুক্তি দেওয়া হবে স্বল্প সংখ্যক ফিলিস্তিনি বন্দীদের। কিন্তু ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের দাবি, প্রস্তাবে অন্তর্ভুক্ত তেল আবিবের কিছু শর্ত মানতে নারাজ হামাস।
ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খাচ্ছেন গাজার বাসিন্দারা। এমনই দৃশ্য ধরা পড়ল এপির ক্যামেরায়। বার্তা সংস্থাটির প্রতিবেদনে দেখা যায় মেয়েকে সাথে নিয়ে ময়লার ভাগাড় ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করছেন 5 সন্তানের জননী আবু তায়েমা। নোংরা থেকে এক টুকরো রুটি সংগ্রহ করে সেটি ধুয়ে তুলে দিচ্ছেন সন্তানদের মুখে। গাজায় দুর্ভিক্ষের মর্মান্তিক এই দৃশ্য নাড়া দিয়েছে পুরো বিশ্বকে। ধ্বংসস্তূপের মাঝেই জায়গায় জায়গায় জমে আছে উচ্ছিষ্ট খাদ্য ও ময়লার ভাগাড়। দুর্গন্ধ ও ভনভন করতে থাকা মাছির মাঝে হন্যে হয়ে খাবার খুঁজছেন ফিলিস্তিনি নারী আবু তায়েমা ও তার 9 বছর বয়সী কন্যা। এক টুকরো রুটির আশায় ঘাটছেন নোংরা আবর্জনা। ইসরায়েলি তাণ্ডবে গাজা জুড়ে চলছে দুর্ভিক্ষ। অনাহারে মরিয়া হয়ে তাই নিজের মেয়েকে নিয়ে ময়লার ভাগাড়ে ভাগাড়ে ঘুরে বেড়ান 5 সন্তানের জননী তায়েমা। আবর্জনার স্তূপ থেকে খুঁজে বের করেন পচাবাসী খাবার। বাড়ি নিয়ে তাই ধুয়ে খেতে দেন নিজের স্বামী সন্তানদের। বেওয়ারিশ কুকুরের মতো আবর্জনার ভাগাড়ে খাবার খুঁজে বেড়াচ্ছি প্রতিদিন। এদিকে ত্রাণ ঢোকা শুরু করলেও তা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখান থেকে কিছু না পেলে সারাদিন খাওয়ার কিছু জুটে না। আবর্জনায় ভেজা দুর্গন্ধযুক্ত রুটিই যদি পাই তাও সৌভাগ্য মেনে তুলে নিচ্ছি, না হলে বাড়িতে আমার স্বামী 5 ছেলে মেয়ে না খেয়ে থাকবে। আন্তর্জাতিক মহলের চাপের জেরে সম্প্রতি গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ দেয় ইসরায়েল। তবে গাজাবাসীদের অনাহারের কাছে খুবই নগণ্য সে সহায়তা। খাবার পর্যন্ত পৌঁছাতেই শেষ হয়ে যাচ্ছে মজুদ। ক্ষীণ এ সরবরাহ নিয়েও চলছে ইসরায়েলি বাহিনীর দুর্নীতি। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে জাতিসংঘের পাশাপাশি বহু মানবাধিকার সংস্থা। এই স্তূপ থেকে কিছু সবজি মাখন উদ্ধার করতে পেরেছি। আহত স্বামীকে বাড়িতে রেখে ত্রাণ বিতরণ কেন্দ্র পর্যন্ত যেতে সাহস হয় না। খাবার কেনার মতো টাকাও নেই। নিজের দিকে তাকাতে লজ্জা হয়, কিন্তু এছাড়া আর কি বা করার আছে আমাদের। ইসরায়েল হামাস সংঘাতের জেরে প্রায় 3 মাস ফিলিস্তিনে কোনো রকম ত্রাণ প্রবেশ করতে দেয়নি তেল আবিব। পুরো উপত্যকা জুড়ে নেই খাদ্যের একটি দানা, কোথাও নেই এক বিন্দু বিশুদ্ধ পানি। প্রবল দুর্ভিক্ষের কবলে গাজার 20 লাখেরও বেশি মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ফিলিস্তিনিদের সাথে আরব বিশ্বের বিশ্বাসঘাতকতার ইতিহাস বেশ পুরনো। বলা হয় কয়েকটি মুসলিম দেশের ইসরায়েল প্রীতির কারণেই এতটা নিপীড়িত ফিলিস্তিনিরা। এমনকি রাষ্ট্র হিসেবে ইসরায়েল সৃষ্টির পেছনে রয়েছে মিশর, সৌদি আরবের মতো দেশগুলোর পরোক্ষ ভূমিকা। ফিলিস্তিনিদের বড় বড় সংকটে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান প্রশ্নবিদ্ধ। গাজায় চলমান আগ্রাসনেও যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটাচ্ছে আরবরা। 1948 সালে ইসরায়েল সৃষ্টির সময় নজিরবিহীন নিপীড়নের শিকার হয় ফিলিস্তিনিরা। লাখ লাখ বাসিন্দাকে নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার সেই ঘটনা ইতিহাসে জায়গা পেয়েছে প্রথম নাকবা হিসেবে। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সে সময় অবশ্য প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল ফিলিস্তিনিরা। তৎকালীন স্বাধীনতাকামী নেতা আব্দ আল কাদির আল হুসেইনি সিরিয়ার রাজধানী দামেস্ক গিয়েছিলেন আরব লীগের কাছে অস্ত্র সহায়তা চাইতে। তবে আরবরা মুখ ফিরিয়ে নিলে তাকে ফিরতে হয় খালি হাতেই। পরে জন্মভূমি রক্ষার লড়াইয়ে প্রাণ যায় এই নেতার। এরপর ফিলিস্তিনিদের সাথে বড় ধরনের বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটে 1978 সালে। আরব বিশ্বের তৎকালীন পরাশক্তি মিশর নিজেদের স্বার্থে শান্তি চুক্তি করে ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয়, যা পরিচিত ক্যাম্প ডেভিড চুক্তি নামে। স্বয়ং ইসরায়েলিরাও বিভিন্ন সময় দাবি করেছে সে সময় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত পুরো ফিলিস্তিনকে বিক্রি করতেও রাজি ছিলেন। 1982 সালে আরও একবার আরব বিশ্বের প্রতারণার শিকার হয় ফিলিস্তিনিরা। ইসরায়েল যখন লেবাননের বৈরুতকে অবরুদ্ধ করে ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে নির্বিচার বোমাবর্ষণ শুরু করে, তখন নিশ্চুপ ছিল মুসলিম দেশগুলো। এরপর ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতা ইয়াসির আরাফাতকে লেবানন ছাড়ার প্রস্তাব দেয় সৌদির তৎকালীন যুবরাজ। বিনিময়ে ফিলিস্তিনি শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেয়া হয়। সৌদি আরবের ফাঁদে পা দিয়ে সেই প্রস্তাবে রাজিও হন আরাফাত। ফলশ্রুতিতে খ্রিস্টান মিলিশিয়া বাহিনী ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়, যেখানে 3500 মানুষের প্রাণ যাওয়ার তথ্য পাওয়া যায়। এ ঘটনাকে পরে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। 2020 সালে আব্রাহাম অ্যাকর্ড চুক্তিতে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো, যা আরব বিশ্বের বিশ্বাসঘাতকতার আরেকটি উদাহরণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
হামাসের বিরুদ্ধে ইসরায়েলের লড়াই ও জিম্মি মুক্তির বিষয়ে অগ্রগতির কথা শিগগিরই তুলে ধরা হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জানান, আজ নয়তো কাল জিম্মি উদ্ধারে আশাব্যঞ্জক কিছু ঘোষণা দিতে পারবেন তিনি। জিম্মিদের মুক্ত করা আমাদের অগ্রাধিকার। আশা করছি এ বিষয়ে আমরা সত্যি ভালো কিছু ঘোষণা দিতে পারবো, হয় আজ নয়তো কাল। আমরা হাল ছাড়ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এখন থেকে পতাকা উত্তোলন করতে পারবে ফিলিস্তিন। ভোটে জয়লাভের পর প্রথমবারের মতো সংস্থাটিতে পতাকা তোলার অধিকার পেল তারা। সোমবার বার্ষিক সম্মেলনে ফিলিস্তিনকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়ার বিষয়ে প্রস্তাব উত্থাপন করে চীন, পাকিস্তান, সৌদি আরব সহ বেশ কয়েকটি রাষ্ট্র। অনুষ্ঠিত হয় প্রতীকী ভোটাভুটি, যাতে ফিলিস্তিনদের অধিকারের পক্ষে সমর্থন দেয় ৯৫টি দেশ। বিরোধিতা করে জার্মানি, হাঙ্গেরি, চেক রিপাবলিকের মতো দেশগুলো। ভোটদানে বিরত ছিল ২৭টি দেশ। সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ায় গৃহীত হয় প্রস্তাবটি। গাজায় আগ্রাসনের জেরে এবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সুইডেন। ইউরোপীয় ইউনিয়নের কাছে এ আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। বিষয়গুলো জানিয়েছে সুইডিশ বার্তা সংস্থা টিটি নিউজ। একই সাথে তেল আবিবকে সর্বোচ্চ কূটনৈতিক চাপ প্রয়োগের দাবি জানিয়েছে সুইডিশ সরকার প্রধান। গাজায় পূর্ণ ত্রাণ সরবরাহে বাধা দেয় ইসরায়েলে কড়া সমালোচনা করেন তিনি। বলেন, গাজায় মানবিক সংকট তৈরিতে তেল আবিবকে কোনোভাবেই সমর্থন করেন স্টকহোম। বিষয়টির নিন্দা জানাতে দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করার ঘোষণা দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমকে সমর্থন দিল পাকিস্তান। সোমবার তেহরানে এক রাষ্ট্রীয় সফরে এই ঘোষণা দেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জানান, বেসামরিক আর শান্তিপূর্ণ খাতের জন্য তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে ইসলামাবাদ। এটি ইরানের অধিকার বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন শেহবাজ শরীফ। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। 4 দেশীয় সফরের দ্বিতীয় দেশ হিসেবে ইরান ভ্রমণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এরপর আজারবাইজান এবং তাজিকিস্তান সফরে যাবেন তিনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতায় যাবে না ইরান, জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার নিজেদের শক্ত অবস্থান নিশ্চিতে আরও কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানকে 3 বছরের জন্য ইউরেনিয়াম উৎপাদন স্থগিতের প্রস্তাব সম্পূর্ণ গুজব বলে ব্যাখ্যা দেন তিনি। পারমাণবিক চুক্তি নিয়ে 5ম দফা আলোচনার 3 দিনের মাথায় ঘোষণা দিল তেহরান। এদিকে ইরানের আপোষ না করার সিদ্ধান্ত মানতে নারাজ যুক্তরাষ্ট্র। এই সংকট সমাধানে দ্রুতই 6ষ্ঠ দফায় আলোচনায় বসবে দুদেশের প্রতিনিধিরা। এখনও ঠিক হয়নি সম্ভাব্য তারিখ। রাশিয়াকে সামরিক সহায়তা দিচ্ছে চীন। অন্তত 20 রুশ অস্ত্র কারখানায় গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাঠাচ্ছে বেইজিং। শি জিনপিং প্রশাসনের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ ইউক্রেনের। উপযুক্ত প্রমাণ হাতে পাওয়ার বরাত দিয়ে এমন দাবি করেছে দেশটির গোয়েন্দা প্রধান। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের নিরবিচ্ছিন্ন সহায়তা পেয়েছে কিয়েভ। ঠিক তেমনই বিভিন্ন সময় মস্কোকে সহায়তার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়া, ইরানের মতো দেশগুলোর বিরুদ্ধে, যাতে যুক্ত হয়েছে চীনের নামও। ইউক্রেনের দাবি, কিয়েভের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় রাশিয়ার সামরিক খাতে সরাসরি সহায়তা করছে ঘনিষ্ঠ মিত্র চীন, যার উপযুক্ত প্রমাণও হাতে পেয়েছে তারা। রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন দেশটির গোয়েন্দা প্রধান ওলে ইভাশচেঙ্কো। জানান, রাশিয়ার অন্তত 20টি সামরিক কারখানায় কাঁচামাল ও সরঞ্জাম দিয়ে সহায়তা করছে চীন, যা বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে সরবরাহ করে আসছে বেইজিং। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে টুলিং মেশিন, আর্টিলারি সিস্টেম, বিশেষ রাসায়নিক উপাদান, গান পাউডার সহ বিভিন্ন যন্ত্রপাতি। অভিযোগ, গেল বছর থেকে এ পর্যন্ত 6 দফায় মস্কোয় রাসায়নিক পদার্থের বড় বড় চালান গিয়েছে বেইজিং থেকে। বিশেষত এভিয়েশন খাতে মিলেছে ব্যাপক সহযোগিতার প্রমাণ। দাবি করা হচ্ছে, বিগত 1 বছরের মধ্যে রুশ ড্রোনগুলোতে পাওয়া 80% ইলেকট্রনিক উপাদানই চীনের তৈরি। এছাড়া গেল মাসে রাশিয়ার পক্ষে অন্তত 150 চীনা সেনাদের যুদ্ধে লড়ার অভিযোগ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের দাবি, এসব সৈন্যরা রুশ অধিকৃত ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলে লড়ছে। বরাবরের মতোই কিয়েভের অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। এর বহু আগেও অবশ্য রাশিয়াকে চীনের সামরিক সহায়তার বিষয়টি অনুমান করেছিল যুক্তরাষ্ট্র। 2023 সালে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। অনিক রহমান, যমুনা নিউজ। বন্দি অবস্থায় হামলা ও বিভিন্ন রকম অত্যাচারের জেরে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ইউক্রেনের 206 জন সামরিক সদস্য।
জরিপে উঠে এসেছে এই তথ্য। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে অন্তত 245 ইউক্রেনীয় সেনা। সামরিক সদস্যদের পাশাপাশি বন্দী অবস্থায় হত্যা করে গণকবর দেওয়া হয়েছে বহু বেসামরিক নাগরিককেও। রাশিয়ার একটি কারাগারে বোমা হামলায় নিহত হয় অন্তত 50 জন, জানিয়েছে ইউক্রেন প্রশাসন। অন্যদিকে বন্দী অবস্থায় রুশ সেনা কর্তৃক মারধর, বৈদ্যুতিক শক, শ্বাসরোধ, যৌন হয়রানি, এমনকি ঘুমাতে না দেওয়ার মতো অত্যাচারের কথা জানায় ইউক্রেনের মুক্তিপ্রাপ্ত জিম্মিরা। তবে দুদেশের এ বন্দি বিনিময় যুদ্ধবিরতির দিকে কার্যকর পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পেহেলগামের সন্ত্রাসী হামলা পাকিস্তানের সুপরিকল্পিত যুদ্ধের কৌশল বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের গান্ধীনগরে জনসভায় দেওয়া ভাষণে মোদী বলেন, ভারতের হামলায় নিহত জঙ্গিদের 6 মে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেছে ইসলামাবাদ। তিনি দাবি করেন, মাত্র 22 মিনিটে পাকিস্তানে সন্ত্রাসীদের 9টি আস্তানা ধ্বংস করেছে ভারতের বিমান বাহিনী। এ সময় মোদী দাবি করেন, ভারত কারোর সাথে শত্রুতা চায় না, তবে তাদের উপর হামলা হলে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যেসব সন্ত্রাসী মারা গেছে পাকিস্তানের রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের কফিনে পাকিস্তানের পতাকা ছিল। কাজে এটি এখন স্পষ্ট যে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ভারতের বিরুদ্ধে সুপরিকল্পিত যুদ্ধ কৌশলের অংশ। আমরা শত্রুতা চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। তবে আমাদের সাথে যে আচরণ করা হবে সেভাবেই আমরা জবাব দেব। উড়ন্ত অবস্থাতেই উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করলেন এক যাত্রী। জরুরিভাবে অবতরণ করানো হলেও জাপান থেকে যুক্তরাষ্ট্রগামী উড়োজাহাজটিকে। শনিবার টোকিও থেকে টেক্সাসের দিকে যাত্রা করছিল আল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট। এ সময় আচমকা নিজের জায়গা থেকে উঠে উড়োজাহাজের এক্সিট ডোর খোলার চেষ্টা করে এক যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিমানটিকে জরুরিভাবে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবতরণ করে কর্তৃপক্ষ। ওই যাত্রীর ভাষ্যমতে বিমানটি আকাশে ওঠার সাথে সাথেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি, তাই পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে জাপটে ধরে থামায় উড়োজাহাজের ক্রু ও অন্যান্য যাত্রীরা। জরুরি অবতরণের পর তাকে হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ। কুয়ালালামপুরে শুরু হলো বহুল প্রতীক্ষিত আসিয়ান জিসিসি দ্বিতীয় শীর্ষ সম্মেলন। গালফ অঞ্চলের 6 দেশের সঙ্গে চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার 10 সদস্য রাষ্ট্রের এই বৈঠক। বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট এবং লোহিত সাগরে নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে উভয় জোটই পারস্পরিক নির্ভরতা বাড়াতে চাইছে। সম্মেলনে বাণিজ্যিক জোট গঠনের সম্ভাবনাই পাচ্ছে গুরুত্ব। এছাড়া আলোচিত হচ্ছে বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যু। চীন পারস্য উপসাগর, দক্ষিণ পূর্ব এশিয়া করিডোর নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব আসতে পারে। Your Majesty, Excellence, to the 16th BIMP-IAGA Summit. This year's summit. যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।